আজকে আমাদের যে ডিসকাশন হবে এটা মূলত মাঙ্গলিক দোষ, ভৌম দোষ, কুজ দোষ দিয়ে। মঙ্গলকে মাঙ্গলিক, ভূমিকারক, ভৌম অথবা কুজ এরকম বলা হয়। মঙ্গল দ্বারা সৃষ্ট এই যোগকে মাঙ্গলিক দোষ বা যোগ বলা হয়। মঙ্গল শব্দের অর্থ মূলত উন্নতি বিধান, কিন্তু তা সত্ত্বেও মাঙ্গলিক দোষকে নেগেটিভ দোষ বা ভৌম দোষ বা আগেকার দিনে এটাকে বৈধব্য যোগ হিসেবে ট্রিট করা হতো। তো সেই হিসেব করলে পরে যদি আমরা দেখি যে আমরা সাধারণভাবে উত্তর ভারত এবং পূর্ব ভারতে মাঙ্গলিকের পাঁচটা ক্ষেত্র জানি। তার মধ্যে রয়েছে লগ্ন, চতুর্থ, সপ্তম, অষ্টম এবং দ্বাদশ। আবার সাউথ ইন্ডিয়াতে সেখানে হচ্ছে গিয়ে মাঙ্গলিকের আরেকটা ক্ষেত্র অ্যাড করা হয়েছে, যেটা হচ্ছে দ্বিতীয়। তো ফলে আমাদের ছটা ঘরে মাঙ্গলিক হতে পারে। এবার এই যে ছটা ঘর সাপেক্ষে মাঙ্গলিক হতে পারে, তো আমি একটা এক্সাম্পল দেবো। আমরা একটা উদাহরণ দিব। আহ তার জন্য একটু স্ক্রিনটা শেয়ার করে দিই। তো মাঙ্গলিক দোষের এই যে ছটা ক্ষেত্র, এবার বলা হচ্ছে যে চন্দ্র সাপেক্ষেও মাঙ্গলিক ধরা যেতে পারে। মানে যদি লগ্ন আর চন্দ্র সাপেক্ষে মাঙ্গলিক ধরি, তাহলে মাঙ্গলিকের কিন্তু ভাগটা বেড়ে যাচ্ছে। আচ্ছা, একটা এক্সাম্পল দিলে বিষয়টা পরিষ্কার হবে। চার্টটা একটু ড্র করে নিই। এবার হচ্ছে কোনো একজন লোকের মিথুন লগ্ন আর রাশি হচ্ছে আহ কর্কট রাশি। তাহলে এবার আমার মঙ্গল এখানে থাকলে তাকে আমি মাঙ্গলিক ধরবো। এই মঙ্গল এখানে থাকলে চন্দ্র সাপেক্ষে মাঙ্গলিক। আমি শুধু 1, 4, 7, 8 আর 12কে ধরছি। এখানে থাকলে মাঙ্গলিক, লগ্ন সাপেক্ষে চতুর্থে। এখানে থাকলে লগ্ন চন্দ্র সাপেক্ষে চতুর্থে মাঙ্গলিক। এখানে থাকলে পরে লগ্ন সাপেক্ষে মাঙ্গলিক। এখানে থাকলে পরে লগ্ন এবং চন্দ্র দুটো সাপেক্ষে মাঙ্গলিক। এখানে থাকলে চন্দ্র সাপেক্ষে মাঙ্গলিক। আর এখানে থাকলে লগ্ন সাপেক্ষে মাঙ্গলিক। তাহলে কুণ্ডলীর মধ্যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 8টি জায়গাতে লগ্ন বা চন্দ্র সাপেক্ষে মাঙ্গলিক হয়ে যাচ্ছে। আরেকটা এক্সাম্পল দেখাই। ধরে নিচ্ছি একজনের লগ্ন হচ্ছে মিথুন লগ্ন, সিংহ রাশি। হতেই পারে মিথুন লগ্ন সিংহ রাশি। তাহলে এখানে সে মাঙ্গলিক। এখানে সে মাঙ্গলিক চন্দ্র সাপেক্ষে। এখানেও সে চন্দ্র সাপেক্ষে মাঙ্গলিক। এখানে সে লগ্ন সাপেক্ষে মাঙ্গলিক। এখানে সে আবার চন্দ্র সাপেক্ষে মাঙ্গলিক। এখানে লগ্ন সাপেক্ষে, এখানেও লগ্ন সাপেক্ষে। এখানে চন্দ্র সাপেক্ষে, এখানেও চন্দ্র সাপেক্ষে। আর এখানে লগ্ন সাপেক্ষে। মানে 12টা ঘরের মধ্যে 10টা ঘরে মঙ্গল থাকলে মানুষটা মাঙ্গলিক হয়ে যাচ্ছে। এই জায়গাটুকু যদি আমরা কেউ বুঝতে না পারি, তাহলে আমাদের চ্যাট বক্সে একটা এন লিখে দিবেন। যদি কেউ বুঝতে না পারি, তাহলে চ্যাট বক্সে এন লিখ। আরেকটা এক্সাম্পল আমরা দেখি। ধরে নিচ্ছি চন্দ্রটা পঞ্চমে রয়েছে। মেষ লগ্ন, সরি মিথুন লগ্ন আর তুলা রাশি, বৃশ্চিক রাশি হচ্ছে। মিথুন লগ্ন বৃশ্চিক, যে কোনো রাশি হতে পারে। এখানে মাঙ্গলিক, লগ্ন সাপেক্ষে চতুর্থে মঙ্গল মাঙ্গলিক।
চন্দ্র সাপেক্ষে দ্বাদশে মঙ্গল, মঙ্গলিক। চন্দ্রতেই মঙ্গল, মাঙ্গলিক। লগ্ন সাপেক্ষে সপ্তমে মঙ্গল, লগ্ন সাপেক্ষে অষ্টমে মঙ্গল। চন্দ্র সাপেক্ষে চতুর্থে মঙ্গল, চন্দ্র সাপেক্ষে সপ্তমে মঙ্গল, চন্দ্র সাপেক্ষে অষ্টমে মঙ্গল। তাহলে এই ক্ষেত্রে একটু বেটার। এখানে মাত্র 3 আর 3 6 আর 2 8, না তাও 8টা ঘরে মঙ্গল। তাহলে যদি লগ্ন বা রাশির যে কোনো কম্বিনেশনের জন্য 8টা 10টা এরকম ঘর মাঙ্গলিক হয়, তাহলে যত পাত্র পাত্রী থাকবে তারা কম বেশি প্রত্যেকে মাঙ্গলিক। কিন্তু যদি আমি দ্বিতীয় ভাবটাকেও নিই, যদি দ্বিতীয় ভাবটাকেও নিই, তাহলে কিন্তু আরো একটা ঘর বেড়ে গেল লগ্ন সাপেক্ষে দ্বিতীয়। আশা করি সবাই মাঙ্গলিক ব্যাপারটা বুঝতে পেরেছেন। তাহলে মাঙ্গলিকের জন্য এবার একটুখানি আমাদের একটা ছোট্ট শ্লোক লিখে নিতে হবে। শ্লোকটা আমি একটু বলছি, এটা আপনাদের ভবিষ্যতেও লাগবে। লগ্নে ব্যয়ে চ পাতালে যা মিত্রে চ অষ্টমে কুজে স্ত্রীণ ভর্তৃ বিনাশে সাৎ পুরুষ ভার্যা বিনশ্যতি। তাহলে লগ্নে ব্যয়ে চ পাতালে, লগ্নে থাকতে পারে, দ্বাদশে থাকতে পারে। ব্যয় স্থান মানে হচ্ছে দ্বাদশ। তাহলে লগ্নে ব্যয়ে চ পাতালে, পাতাল মানে হচ্ছে চতুর্থ। ইয়া মিত্রে চ অষ্টমে, ইয়া মিত্র যা মিত্র হচ্ছে সপ্তম, চ অষ্টমে, অষ্টম মানে হচ্ছে 8 নম্বর। তাহলে লগ্নে ব্যয়ে পাতালে যা মিত্রে চ অষ্টমে কুজে। তাহলে আমাদের হচ্ছে কি একে, ব্যয় মানে হচ্ছে 12তে, পাতাল মানে হচ্ছে চতুর্থতে, যা মিত্র মানে সপ্তমে, অষ্টমে যদি কুজো থাকে, কুজো মানে মঙ্গল, তাহলে স্ত্রীণাম ভর্তৃবিনাশ সাত পুরুষং ভার্যা বিনশ্যতি। তো একটুখানি এটা লিখে নিতে হবে। লগ্নে ব্যয়ে চ পাতালে যা মিত্রে চ অষ্টমে কুজে। আবার বলি, লগ্নে ব্যয়ে চ পাতালে যা মিত্রে চ অষ্টমে কুজে স্ত্রীণাং, স্ত্রীণাং, স্ত্রীণাং ভর্তৃবিনাশা। ভর্তৃ মানে হচ্ছে স্বামী, স্ত্রীর স্বামী। স্ত্রীণাং ভর্তৃবিনাশা সাত, স্ত্রীণাং ভর্তৃবিনাশা পুরুষং সাত, পুরুষং, পুরুষং ভার্জ, ভার্যা মানে হলো বউ, বিনশ্যতি। তাহলে আরেকবার বলে দিচ্ছি। লগ্নে ব্যয়ে চ পাতালে যা মিত্রে চ অষ্টমে কুজে স্ত্রীণাম ভর্তৃবিনাশা সৎ পুরুষং ভার্যা বিনশ্যতি। বিনাশ মানে শেষ হয়ে যাওয়া। তো শেষ টেস্ট ওরকম হয় না, অশান্তি মোটামুটি দেখতে পাওয়া যায়। এবার এই মাঙ্গলিক দোষের এই এই যে স্তোত্রটা আমরা বললাম, শ্লোকটা আমরা বললাম, এটা হচ্ছে ভাব দীপিকার শ্লোক। এবার অগস্ত্য সংহিতাতে একটা শ্লোক আছে। এই অগস্ত্য সংহিতাতে কিন্তু দ্বিতীয় ভাবটাকে নেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে ধনে ব্যয়ে চ, ধনে ব্যয়ে চ লগ্নে তুর্যে চ পাতালে যা মিত্রে ষষ্ঠমে কুজে কন্যা ভর্তৃ বিনাশয় ভর্ত্রা কন্যা বিনাশকৃতা। তাহলে লিখে দেওয়া হোক, ধনে ব্যয়ে চ, ধনে ব্যয়ে চ, ধন মানে হচ্ছে লগ্ন, sorry, দ্বিতীয়, ব্যয় মানে হচ্ছে দ্বাদশ। ধনে ব্যয়ে চ লগ্নে কুঞ্জে, লগ্নে কুঞ্জে
তুর্য মানে হচ্ছে চতুর্থ, বলা হয় তুর্যাংশ। তুর্যাংশ মানে হচ্ছে চতুর্থ। না না না। তুর্যাংশ মানে চতুর্থাংশকে ইন্ডিকেট করা হয়। লগ্নে তুর্যে চ পাতালে, তাল মানেও কিন্তু চতুর্থ ভাব। তারই সঙ্গে যা মিত্রে অষ্টমে কুজে, যা মিত্রে চ অষ্টমে, সেই যা মিত্রে ষষ্ঠমে কুজে। এই শ্লোকগুলোতে অক্ষরের সংখ্যা ফিক্সড রাখা হতো। এই অক্ষরের সংখ্যা ফিক্সড রাখার জন্য ওনারা অনেক রকম সন্ধি করতেন। তাহলে লগ্নে ব্যয়ে চ, না, ধনে ব্যয়ে চ, লগ্নে তুর্যে চ পাতালে, যা মিত্রে চাষ্টমে কুজে, কন্যা ভর্তৃ বিনাশয়, কন্যা, নয় যখন আকার, কন্যা ভর্তৃ, ভর্তৃ মানে হলো স্বামী। আমরা ছোটবেলায় পড়তাম, যে নারীর স্বামী বিদেশে থাকে প্রসিত ভর্তৃকা। কন্যা ভর্তৃ বিনাশয়, ভর্তা, ভর্তা কন্যা বিনাশকৃত, অর্থাৎ ভর্তা কন্যা বিনাশকৃত। অর্থাৎ স্ত্রীলোকের স্বামী বিনাশ এবং পুরুষের স্ত্রী বিনাশ, এটা দেখতে পাওয়া যায়। তাহলে এবার মাঙ্গলিক দোষ মানেটা আমরা বুঝে গেলাম, আমরা আগে থেকেই জানতাম, নতুন করে জানার বোঝার কিছু নেই। কিন্তু এই মাঙ্গলিক দোষের ইন্টেন্সিটি, এইটা আমাদেরকে একটু বুঝতে হবে। যেমন আমরা একটা লগ্ন ধরি, মেষ লগ্ন ধরুন, মেষ লগ্ন। মেষ লগ্নে রাশিটাকে আমরা সরিয়ে দিচ্ছি, আচ্ছা আমরা একটু মাঙ্গলিক সিম্পল, পাঁচটা ঘরে মাঙ্গলিক। আর আমরা যদি দ্বিতীয় ঘরটাকেও মাঙ্গলিক ধরতে চাই, তাহলে সেটাও মাঙ্গলিক। দ্বিতীয় ঘরটাকে নিয়ে কনফিউশন আছে, তার জন্য আমরা দ্বিতীয় ঘরটাকে একটুখানি পিঙ্ক করে দিলাম। ভালো কথা। বলে মেষ লগ্নে, মেষ লগ্নে লগ্ন মঙ্গল, এটা মেষ লগ্নে, লগ্নে মঙ্গল, লগ্নপতি মঙ্গল লগ্নে থাকার জন্য ভালো তো, লগ্নের স্ট্রেংথ বাড়বে। হ্যাঁ, তাহলে কি গন্ডগোল হবে? সেটা হচ্ছে মাথা গরম হয়ে যাওয়া, প্রতিবাদী মানসিকতা, অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি, রক্তপাত এবং রক্তচাপের সম্ভাবনা, রক্ত সংক্রান্ত পীড়া, এটা আসতেই পারে লগ্নে মঙ্গল থাকলে পরে। কারণ এখানে তো ব্লাড সার্কুলেশন বা ব্লাড ফ্লো বাড়বেই, অতিরিক্ত রাগ, অতিরিক্ত তেজ, তার কারণে কিছু সমস্যা হবেই। কিন্তু লগ্নপতি লগ্নে আছে, এটা কি মারাত্মক খারাপ হওয়া উচিত? না। কারণ লগ্ন প্রতি যখন লগ্নে বসবে, তো চেষ্টা করবে লগ্নটাকে প্রোটেক্ট করবার, এটা হচ্ছে এক খণ্ড। এবার লগ্নপতি চতুর্থে গিয়ে বসেছে, তৃতীয় পয়েন্টে আসছে এই মঙ্গল, লগ্নপতি তিনি চতুর্থে গিয়ে বসে, কিন্তু এই মঙ্গল তো ডেবিলিটেটেড, এটা হচ্ছে দেব মঙ্গল। হুম। তার মানে নিচস্থ মঙ্গল। তাহলে লগ্নপতি যখন নিচস্থ হয়েছে, লগ্নপতি এই ঘরটাতে নিচস্থ হয়েছে, তার মানে হচ্ছে এই ভদ্রলোকের শরীর স্বাস্থ্য দুর্বল হবে। লগ্নপতি আমি স্বয়ং আমার বাড়িতে গিয়ে বসেছি, বাড়িতে গিয়ে যখন আমি বসবো তখন আলস্য, নড়াচড়া করবার ইচ্ছের অভাব, ঘরকুনো মানসিকতা, এগুলো দেখতে পাওয়া যাবে। এবং এগুলো বাড়বে কখন? যেহেতু মঙ্গল নিচস্থ হয়েছে, মঙ্গল নিচস্থ থাকার জন্য
এই ঘরকুনো মানসিকতা বাড়তে দেখতে পাওয়া যাবে। তার সঙ্গে সঙ্গে কি হবে? তার সঙ্গে সঙ্গে বাড়ির মানুষ, অর্থাৎ যারা পরিবারের মূল সদস্য, এদের সঙ্গে অ্যাটাচমেন্ট কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে। বাড়ির যারা ঘনিষ্ঠ সদস্য, তাদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বে, কারণ সে পরিবার পরিজন প্রতিবেশী এদের সঙ্গে ক্লোজলি অ্যাটাচড, অ্যাফেকশন রয়েছে তাদের প্রতি। এর কোনো কিছু সমস্যা হলে পরে গন্ডগোল। এবার পরিবারের সঙ্গে বেশি অ্যাটাচমেন্ট মানে বিবাহিত জীবনে অশান্তি, খুব স্বাভাবিক ব্যাপার, তাই না? উম, উম। তাহলে চতুর্থ হবে মঙ্গল, কিন্তু লগ্নপতি চতুর্থে থেকে নিচস্থ হয়ে খুব যে ক্ষতি সাধক তা কিন্তু নয়। এই মঙ্গল যদি সপ্তমে আসে, লগ্নপতি সপ্তমে, আমি চিন্তা করছি বিবাহিত জীবন নিয়ে, আমার চিন্তার বিষয় হচ্ছে বিবাহিত জীবন, লগ্নপতি স্বয়ং সপ্তমে এসে বসেছে, বউ জেদি, বউ রাগী, বউয়ের আগুন সংক্রান্ত অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি আছে, কিন্তু আমি, স্বয়ং আমি কে প্রোটেক্ট করবার জন্য এখানে উপস্থিত। আচ্ছা, দেখুন আমি চ্যাট বক্সে একটা মেসেজ করলাম, তো আপনারা হচ্ছে গিয়ে যদি কারোর কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে মেসেজে লিখবেন। এখানে হচ্ছে গিয়ে বুঝতে না পারলে সঙ্গে সঙ্গে এন লিখবেন। পরবর্তী ক্ষেত্রে মঙ্গল অষ্টমে, সক্ষেত্রী মঙ্গল অষ্টমে, তো অষ্টমে ঝগড়াঝাঁটি, অশান্তি, প্রতিরোধ, প্রতিশোধ স্পৃহা, রেগে যাওয়ার প্রবণতা সবই থাকবে। এই মঙ্গল দ্বিতীয় দৃষ্টি দেবে, এই মঙ্গল একাদশী দৃষ্টি দেবে, এই মঙ্গল তৃতীয় দৃষ্টি দেবে। একটু বহির্মুখী মানসিকতা তৈরি হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে ঝগড়াটে মানসিকতাও তৈরি হবে। কিন্তু মঙ্গল তো সক্ষেত্রী, কত খারাপ? অতটাও খারাপ নয় যতটা খারাপ আমরা ভাবছি। এই ক্ষেত্রে যদি শুক্র পীড়িত না থাকে তাহলে এই মঙ্গল ড্যামেজ করবে না, কিন্তু যদি এই মঙ্গল ডিস্টার্ব, এখানে শুক্র পীড়িত, এরকম টাইপের কম্বিনেশন হয়ে রয়েছে। কারণ সূর্য 15 ডিগ্রিতে আছে, শুক্র 12 ডিগ্রিতে আছে, তাহলে শুক্র রবি দুজনেই রাহুর নক্ষত্রে চলে গেছে। আর রাহু কোথায় আছে? রাহু এখানে রয়েছে। গন্ডগোল, রিয়েলি গন্ডগোল। তাহলে আপনারা ইতিমধ্যে ডিনায়াল সম্পর্কে পড়েছেন, এবার কিন্তু একটু মাথা লাগাতে হবে। এবার একটু টাফ হয়ে গেছে ব্যাপার। মানে আমার অষ্টমে মঙ্গল আছে, মঙ্গলটাকে আমি একটু মার্ক করি, এই মঙ্গলটাকে নিয়ে আমরা কাজ করছি। অষ্টমে মঙ্গল, সে হচ্ছে গিয়ে তীব্র বাক্য প্রয়োগ করবার মেন্টালিটি দিয়েছে, রেগে যাওয়া, উগ্রতার সঙ্গে কথাবার্তা বলা, সঙ্গে হঠকারিতা, ইনস্ট্যান্ট ডিসিশন নেওয়া, রক্তপাত, গ্রাজ ওরিয়েন্টেড ইস্যু, আহ এই সমস্ত বিষয়গুলো থাকবে। এইবার এই মাঙ্গলিক দোষটাই মারাত্মক হয়ে যাবে যদি এরকম কম্বিনেশন থাকে। আবার এখানে পঞ্চমপতি, পঞ্চমপতি সূর্য এখানে এসে উপস্থিত হয়েছে, তার সঙ্গে কানেক্টেড হয়েছে শুক্র। তাহলে রবি শুক্র, এই যোগটাকে খুব একটা শুভ যোগ হিসেবে ট্রিট করতে পারছি না, কারণ এই ঘরটা দিয়ে যখন আমি ম্যারেজ ক্যালকুলেশন করছি তখন রবি এর জন্য খুব পজিটিভ নয়। শুক্র রয়েছে রাহুর নক্ষত্রে, শুক্র রাহুর নক্ষত্রে, আর রাহু দ্বাদশে। তাই সবসময় কি হবে,
সবসময় মনের মধ্যে একটা বহির্মুখী মানসিকতা, আমি একটু অন্য লোকের সঙ্গে কথা বলবো। স্বামীর সঙ্গে তো কথা বলছি, অ্যাটাচমেন্ট খুব ঘনিষ্ঠ, কিন্তু তার মধ্য দিয়েও অন্য বাইরের লোকের সঙ্গে একটু ফোনে কথা, একটু মেসেঞ্জারে কথা, তাদের প্রতি অ্যাটাচমেন্ট, এগুলো দেখতে পাওয়া যাবে। পঞ্চমপতি রবি, সে সপ্তমে এসে অবস্থান করেছে, এখানে বিবাহের সম্ভাবনা আছে, প্রেমজ বিবাহের সম্ভাবনা আছে। শুক্র 12 ডিগ্রিতে, রবি 15 ডিগ্রিতে, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু রাহু কানেক্টেড হয়েছে। রাহু রয়েছে 12th হাউসে। এখানে এই বিবাহের এগেনস্টে কিছু শত্রু তারা তৈরি হচ্ছে কোথায়? তারা তৈরি হচ্ছে এই ঘরটাতে। রবি এবং শুক্রের দ্বারা কিছু শত্রু তৈরি হচ্ছে। সেই শত্রুরা ডিস্টার্ব করছে ম্যারেড লাইফে। কেন শত্রু তৈরি হচ্ছে? কারণ রাহু, যার নক্ষত্রে রবি এবং শুক্র রয়েছে, সেই রাহু তার এই রাশি সাপেক্ষে গিয়ে 6th হাউসে বসেছে। 6th হাউস মানে শত্রু, 6th হাউস মানে ক্ষয়, রোগ, নাশ, ধীরে ধীরে ক্ষতি, অল্প অল্প করে স্লো পয়জনিং, সেটা হচ্ছে 6th হাউস। সেখানে কে বসে আছে? রাহু। তাহলে এই রাহু কি করবে? রাহু হচ্ছে গিয়ে নিজে অমর, স্যার কিন্তু সবাই। রাশি সাপেক্ষে পঞ্চমে না? রাশি তো আমরা রাখিনি এখন, এখন রাশি বাদ দিয়ে ডিসকাস করছি। স্যার বললেন না রাহুটা রাশি সাপেক্ষে ষষ্ঠে। না, সপ্তম ভাব সাপেক্ষে ষষ্ঠ। আচ্ছা আচ্ছা। রাহু হচ্ছে সপ্তম ভাব সাপেক্ষে ষষ্ঠে বসে রয়েছে। এই ষষ্ঠে বসে থাকার জন্য রাহু কি তৈরি করবে? রাহু কিছু কন্টিনিউয়াস শত্রু তৈরি করবে, লেগেই থাকছে, লেগেই থাকছে, জ্বালিয়েই যাচ্ছে, থামছে আর না, থামছে আর না, কন্টিনিউয়াস প্রভোগ করে যাচ্ছে, কন্টিনিউয়াস শোষণ করে যাচ্ছে। তো সেইটা হচ্ছে গিয়ে সেই ধরনের, যেটা হচ্ছে রাহু। তাহলে রাহু এই ডিস্টারবেন্সটা ক্রিয়েট করতে থাকবে। এবার এই রাহুর নক্ষত্রে রবি রয়েছে, রাহুর নক্ষত্রে শুক্র রয়েছে। তাহলে এই রবি এবং শুক্র এখানে বিবাহিত জীবনে অশান্তি তৈরি করবে। আর রবি যেহেতু পঞ্চমপতি, লগ্ন সাপেক্ষে রবি পঞ্চমপতি, সে বিয়ের আগেও পঞ্চমপতি, বিয়ের পরেও পঞ্চমপতি। এই রবি যখন রাহুর নক্ষত্রে এবং রাহু জল তত্ত্বে, করুন, রবি রাহুর নক্ষত্রে, রবি রাহু জল তত্ত্বে, সেই ক্ষেত্রে রবির মধ্যে যে কোয়ালিটি লুকিয়ে আছে সেটা হচ্ছে পঞ্চমের কোয়ালিটি। পঞ্চমকে টেনে নিয়ে এসে সপ্তম কিছু জ্বালাচ্ছে। এটা হচ্ছে গিয়ে, যদি লগ্নটা যদি আমি হই, সপ্তমটা হচ্ছে আমার ওয়াইফ, স্ত্রী। এই স্ত্রী কোথায়? সেই স্ত্রী হচ্ছে গিয়ে এখানেই রয়েছে, কিন্তু তার, কিন্তু তার কানেক্টিভিটি কোথায় রয়েছে? ষষ্ঠে। মানে স্ত্রীর শত্রু, সে কে? সে আমার প্রেমিকা হতে পারে। স্ত্রীর যে শত্রু, সে অবভিয়াসলি আমার প্রেমিকা, কিংবা আমার দ্বিতীয় সম্পর্ক, তৃতীয় সম্পর্ক, আড্ডা বাড্ডা যা খুশি হতে পারে। কিন্তু এই যে সপ্তমের ষষ্ঠে গিয়ে বসলো, আর রবি পঞ্চমপতি হয়ে সপ্তমে এসে উপস্থিত হলো, এখানে কিন্তু এই প্রেম বিয়ের পরেও আসবে। আর এই ক্ষেত্রে এই মঙ্গল সে কাজ করবে এখানে এবং এখানে। লক্ষ্য করুন, আমি একটা তীর চিহ্ন দিচ্ছি। এই যে তীর চিহ্ন দিলাম, এইটা মানে হচ্ছে এই ওয়াইফ, তার, এই ওয়াইফ, তার মুখ, তার ভাষা, তার কথন, আত্মীয় পরিজন, কুটুম্ব, এইটা, এইটা কি হচ্ছে? এইটা হচ্ছে আমি স্বয়ং, আমার দ্বিতীয়, আমার আত্মীয় পরিজন, আমার কুটুম্ব, আমার সামনাসামনি কথাবার্তা, আমার বাচন ভঙ্গি, এই সমস্ত এখানে কানেক্টেড হচ্ছে। বোঝা গেল? তাহলে এইবার মাঙ্গলিক দোষ, সেটা হচ্ছে গিয়ে সত্যি সত্যি নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করতে হবে। এবার এই মাঙ্গলিক যোগটা কি করবে? এই মাঙ্গলিক যোগকে আরেকটু যত্ন করে দেখিয়ে দিই। এইবার এই রাহুর দৃষ্টি পড়লো এই মঙ্গলের উপরে। কতটা দৃষ্টি সেটা আপনারা বুঝে নেবেন, বুঝে ডিসাইড করবেন যে কতটা দৃষ্টি। রাহুকে আমরা ধরে নিয়েছি 24 ডিগ্রিতে আছে,
আর মঙ্গলকে আমরা ধরে নিচ্ছি 3 ডিগ্রিতে আছে, তাহলে দৃষ্টি পাওয়ারফুল হলো না। কিন্তু এটা যদি 21 ডিগ্রিতে থাকে, তাহলে দৃষ্টিটা পাওয়ারফুল হলো, তাহলে সত্যি সত্যি দৃষ্টি পাওয়ারফুল হলো। এবার এই মঙ্গল কিন্তু হানি করবে, এবার এই মঙ্গল মাঙ্গলিক যোগ করবে, বিনাশ। এই মঙ্গলের এখন বিনাশ করবার ক্ষমতা রয়েছে। এবার কিন্তু তৈরি হলো গন্ডগোল। স্যার, মঙ্গল 3 ডিগ্রিতে থাকলে রাহুর দৃষ্টি পড়লে মঙ্গল ততটা কম দৃষ্টি, সক্রিয় হবে না? কম দৃষ্টি, কারণ রাহু তো 24 ডিগ্রিতে আছে। হ্যাঁ। রাহু ক্ষেত্রটাকে পীড়িত করেছে। ধরুন জলটা যেটা রয়েছে, সেটাকে হ্যাঁ। কিছুটা রাহু জল তত্ত্বটাকে এক্সাইটেড করে রেখে দিয়েছে। কিন্তু সেই জল আচ্ছা। তত্ত্বেই মঙ্গল রয়েছে। মঙ্গল রয়েছে 3 ডিগ্রিতে, মঙ্গলের হুম। স্ট্রেংথ কমবে, মঙ্গলের উপর রাহুর প্রভাব সেটা কমবে। তাহলে বুঝতে পারা গেল, হ্যাঁ। কেউ যদি না পেরে থাকেন, তাহলে যদি কেউ বুঝতে না পারেন, বুঝতে যদি কারোর অসুবিধা হয়, তাহলে আমাকে একটুখানি মেল লিখে পাঠাবেন। এখনো পর্যন্ত তো আমি কোনো এল দেখতে পাচ্ছি না, তো আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ, স্যার। তাহলে এই আজকে আমরা হচ্ছে গিয়ে মাঙ্গলিক দোষ সম্পর্কে ইন ডেপথে বা ইন ডিটেইলে কিছুটা ডিসকাশন করব। আশা করি এই বিষয়টা মোটামুটি পরিষ্কার হলো। হ্যাঁ, স্বপ্নদীপ বল। चैट बॉक्स में लिखे दीजिए क्वेश्चन। Is Mangolic dosh is karmic imbalance related to aggression in past life? How do classical text supports this view? আমাদের কুণ্ডলিতে যত রকম দোষ রয়েছে, প্রত্যেকটা দোষই হচ্ছে গিয়ে পাস্ট লাইফের অ্যাগ্রেশন বলা যেতে পারে। আর যতটা হচ্ছে গিয়ে পজিটিভিটি রয়েছে, সেটাও আমাদের পাস্ট লাইফের ইম্প্যাক্ট। তো সেখান থেকে আমাদের কোনো রকম বেরিয়ে আসবার জায়গা নেই। প্রত্যেকটা ক্ষেত্রেই পাস্ট লাইফ আমাদের লাইফের সঙ্গে কানেক্টেড। এক্ষুনি এক্ষুনি আমি ক্লাসিক্যাল টেক্সট আইডেন্টিফাই করতে পারছি না কিভাবে পাস্ট লাইফের সঙ্গে মাঙ্গলিক দোষ কানেক্টেড, এটা এক্ষুনি আমার কাছে কানেক্টেড নেই। আমরা বাট এটা একদম শিওর যে প্রত্যেকটা দোষ, যাই দোষ হোক না কেন, সেটা হচ্ছে গিয়ে পাস্ট লাইফের আমার সঙ্গে ইন্টার রিলেটেড। আর অ্যাট প্রেজেন্ট আমাদের যে পাস্ট লাইফ কর্মা এবং তার সঙ্গে সঙ্গে এনভায়রনমেন্টাল ইস্যু ইনক্লুডিং দ্য দশা, সেখানে কিন্তু আমাদের কার্মিক ডেট চেঞ্জ হতে থাকে। আর ক্রমাগত আমরা গুড কর্মা অথবা ব্যাড কর্মা প্রদান করতে থাকি। সেটা করতে 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 আলটিমেটলি একটা জায়গায় গিয়ে আমাদের এই কর্মা ব্যালেন্স কমপ্লিট হয়। তখন আমরা একটা কর্মা নিয়ে পরের লাইফের জন্য জাম্প করি, যেটার নাম হচ্ছে ডেথ। স্যার, হ্যাঁ, বলুন। বলছিলাম যে শুক্রটা কখনো মঙ্গল দ্বারা পীড়িত হতে পারে?
মানে শুক্র যদি মঙ্গল দ্বারা শুক্রটা প্রেরিত হতে পারে। শুক্রটা যদি সপ্তম ভাবে না বসে যদি এই অষ্টমী বৃশ্চিকের সাথে বসতো তাহলে কি সেম পীড়া হতো? তো আরেক রকম পীড়া হতো। সেই ক্ষেত্রে মাঙ্গলিক দোষটা অ্যাক্টিভ হয়ে যেত। এই ক্ষেত্রে এটা যদি হতো, তাহলে হচ্ছে গিয়ে উম মাঙ্গলিক দোষের নেগেটিভিটি বেড়ে যেত। এখানে সপ্তম প্রতি অষ্টমে যাওয়ার সাথে সাথে এখানেই একদম ইনস্ট্যান্ট মাঙ্গলিক ইম্প্যাক্টটা ইনক্রিজ করে যেত, বেড়ে যেত ভয়ঙ্কর ভাবে। কারণ সপ্তম ভাবটা দুর্বল হওয়ার সাথে সাথে মাঙ্গলিক দোষের প্রভাব ভীষণ ভাবে বেড়ে যেত। ওকে স্যার, থ্যাংক ইউ। স্যার, হ্যাঁ, মঙ্গল যে ঘরে বসে মাঙ্গলিক দোষ তৈরি করে, ব্যক্তি কি সেই মানে জাতক কি সেই অ্যাটিটিউড করবেই, নাকি ওর মঙ্গলের ওপরে কোনো শুভ গ্রহের প্রভাব পড়লে পরে কিছুটা হলেও মাঙ্গলিক দোষ খণ্ডাবে? একদম চেঞ্জ হয়ে যাবে, পুরোটাই খন্দাতে পারে। আচ্ছা স্যার। স্যার, এই যে চন্দ্র সাপেক্ষে মাঙ্গলিক আর লগ্ন সাপেক্ষে মাঙ্গলিক, এইটা হচ্ছে তাহলে তো একটা চার্টে অনেকগুলো মাঙ্গলিক দোষ দেখা যাচ্ছে। হ্যাঁ, 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 দেখা যাচ্ছে। তাহলে তাহলে কি যতটা বেশি হবে ততটাই আমি ধরবো যে মঙ্গলের প্রভাবটা অতটা বেশি মাঙ্গলিক হিসাবে, মানে না, মঙ্গল ব্যক্তির তো একটা জায়গাতেই থাকবে, তাই না? মানে হ্যাঁ, চন্দ্র সাপেক্ষেও যদি আসছে আর তো উম একটা মানুষের লগ্ন এটা, চন্দ্র এটা, আর রবি হচ্ছে এটা। তাহলে একটা হচ্ছে দেহ, একটা মন, একটা আত্মা। এবার এখানে হচ্ছে কি মঙ্গলটা বসে আছে, ঠিক আছে? তাহলে এবার হ্যাঁ, এই যে এখানে মঙ্গলটা বসে আছে, তাহলে এই মানুষটা রবি থেকে মাঙ্গলিক, রবির দশমে মঙ্গল, লগ্নের অষ্টমে মঙ্গল, চন্দ্রের সপ্তমে মঙ্গল। তাহলে লগ্নি থেকেও মাঙ্গলিক, লগ্ন থেকেও মাঙ্গলিক, চন্দ্র থেকেও মাঙ্গলিক। এর প্রভাবটা তাহলে অনেক বেশি হবে এমনি মাঙ্গলিকের এর থেকে। প্রভাবটা অনেক বেশি হবে। কিন্তু যদি এরকম একটা ঘটনা ঘটে যায়, তাহলে হচ্ছে কি প্রভাবটা কমে যাবে। তাহলে এই প্রভাবটা কমে যাবে, বোঝা গেল? এটা কি হ্যাঁ, ঘটলো? এটা হচ্ছে গুরু এখানে এসে উপস্থিত হয়ে গেল, বৃহস্পতি তিনি এখানে এসে উপস্থিত হলেন। এবার দেবগুরু বৃহস্পতি এখানে আসার সাথে সাথে লগ্নের পজিটিভিটি বেড়ে গেল, লগ্নের পজিটিভিটি বেড়ে গেল, এবং আরো অনেক কিছু বাড়লো। ইগো প্রবলেম বাড়লো, মেমোরি পাওয়ার বাড়লো, আহ অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, অ্যাগ্রেসিভ বিহেভিয়ার বলাটা ঠিক হবে না, বিহেভিয়ারটা এরকম যে সবাইকে ভালোবাসছি, সবাইকে ভালো রাখতে চাইছি, কিন্তু কারুর সঙ্গে আমি অ্যাডজাস্ট করবো না। সবাইকে আবার নিচে থাকতে হবে, আমার সাথে থাকতে হলে আবার নিচে থাকতে হবে, এই মেন্টালিটিতে আমি আছি। এটা বৃহস্পতির ইগো, কারণ আমি গুরু। বৃহস্পতির ইগোটা মারাত্মক। রাজা নিচু হতে পারে, পুরোহিত নিচু হতে পারে না। কারণ রাজা জানে কি করে অর্জন করতে হয়, আর পুরোহিত জানে আমার অর্জন করার ক্ষমতা নেই। আমাকে হচ্ছে কি কিছুটা প্রেশার ক্রিয়েট করে আমাকে নিজের অস্তিত্ব বজায় রাখতে হবে। আমার মান সম্মানের অস্ত্র হচ্ছে আমার জ্ঞান, যেটাকে শক্তি দিয়ে বহু সময় অবনত করা যায়। পারলাম, দেবগুরু হ্যাঁ স্যার। বৃহস্পতি পিওর করে দিল, বিশুদ্ধ। সে আর নিচু হতে পারছে না, সে হচ্ছে কি পিউরিফাইড হয়ে রয়েছে। এবার এই বৃহস্পতি এখানে ইগো নিয়ে এসছে। এরকম ভাবার কোনো কারণ নেই যে বৃহস্পতি আছে বলে ম্যারেড লাইফে সব পরিষ্কার হয়ে যাবে।
প্রচন্ড ইগো, সহ্যই করতে পারছে না। কোনো একটা জিনিস এদিক থেকে ওদিক হলে পরেই রেগে যাচ্ছে। কারণ ও তো বৃহস্পতির প্রভাবে প্রভাবান্বিত হয়ে রয়েছে, জানে যে আমি সংসার থেকে বেরোবো না, কিন্তু বিষয়গুলোকে মানতে পারে না। সপ্তম ভাবের উপরে পঞ্চমপতি বৃহস্পতির দৃষ্টি। তাহলে পঞ্চমপতি বৃহস্পতির দৃষ্টি সপ্তমে, পঞ্চম মানে সপ্তমের একাদশ। তাহলে তার দৃষ্টি যখন পঞ্চমের উপরে রয়েছে, তার দৃষ্টি যখন সপ্তমের উপরে রয়েছে, তুমি ঝপ করে সেপারেশন আসবে না। কিন্তু এই মানুষটা প্রচন্ড প্রতিবাদী, কেন প্রতিবাদী? কারণ হচ্ছে গিয়ে এর লগ্নের উপরে মঙ্গলের দৃষ্টি। ভুল বললাম, আর চন্দ্রের উপরে মঙ্গলের দৃষ্টি, দ্বিতীয় ভাবের উপরে মঙ্গলের দৃষ্টি। এই যে দ্বিতীয় ভাবের উপরে মঙ্গলের দৃষ্টি, তার জন্য কিন্তু এই মানুষটা প্রতিক্ষণে প্রতিবাদ করবে। এবং এর বাক্য, সেখানে কিন্তু মাধুর্যের অভাব থাকবে। লগ্নে বৃহস্পতি কিছুটা জ্ঞান নিয়ে আসবার চেষ্টা করবে। জ্ঞান মানে প্রত্যেকটা বাক্যের মধ্যে লজিক রয়েছে, বাক্য খণ্ডন করা যাচ্ছে না, কিন্তু সেই বাক্য হজম করাও যাচ্ছে না, কারণ তার বাক্যের মধ্যে রয়েছে উগ্রতা। উগ্রতা দিয়েছে মঙ্গল, আর জ্ঞান নলেজ, এটা কে দেবে? দাদা বৃহস্পতি। স্যার আমার একটা প্রশ্ন আছে। হুম। স্যার, এই সপ্তম অষ্টম দুটো ঘরেই তো মঙ্গল থাকলে মাঙ্গলিক দোষ হচ্ছে। তাহলে হ্যাঁ, যদি অষ্টমপতি মঙ্গল হয়ে যদি সপ্তমে গিয়ে শিফট করে তাহলে কি হতে পারে? অষ্টমপতি মঙ্গল দুটো ক্ষেত্রে হয়, একটা হচ্ছে গিয়ে বেশ লগ্নের ক্ষেত্রে, আর একটা হচ্ছে গিয়ে কন্যা লগ্নের ক্ষেত্রে। তাহলে আমরা একটু ব্যাপারটাকে দেখে নিই। তাহলে আমরা মেষ লগ্নের ক্ষেত্রে ধরছি। মেষ লগ্নের ক্ষেত্রে মঙ্গল অষ্টমপতি এবং লগ্নপতি। সপ্তমে থাকলে কি হয় সেটা আমরা একটু আগে ডিসকাস করেছি। গন্ডগোলটা হচ্ছে কন্যা লগ্নের ক্ষেত্রে। তৃতীয়পতি এবং অষ্টমপতি, সে সপ্তমে গিয়ে বসেছে। অপশন দুটো, একটা হচ্ছে গিয়ে প্রথম যেটা, সেটা হচ্ছে তৃতীয় পতি সপ্তমে, নিজেই মোটামুটি নিজের পাত্র বা পাত্রী পছন্দ করার আগ্রহ বিশিষ্ট প্রাণী, নিজেই চাইছে যে, নিজেই চাইছে যে আমি আমার এই মানুষটাকে বিয়ে করবো। এবার বিয়ে করবার পরে শুরু হবে অশান্তি। এখানে মঙ্গল কিন্তু তৃতীয় পতি এবং অষ্টম পতি, সাধারণত এই বিয়েটাকে মানুষজন মেনে নিতে চাইবে না। অষ্টম ভাব হচ্ছে দ্বিতীয়ের সপ্তম। তো অষ্টম যদি দ্বিতীয়ের সপ্তম হয়, তাহলে অষ্টম দ্বিতীয়কে যদি আমরা ধরি আমার পরিবার পরিজনের পজিটিভ, দ্বিতীয়কে যদি আমরা ধরি আমার পরিবার পরিজনের পজিটিভ পার্ট, আমার প্রচুম্বকুল, তাহলে অষ্টম হচ্ছে তার জাস্ট সপ্তম, সপ্তম মানে অপোজিট। তাহলে সপ্তম মানে হচ্ছে এই আমার আত্মীয় কুটুম্বকুলের নেগেটিভ ইনফ্লুয়েন্স বা ইম্প্যাক্ট। তখন কি হবে? তখন এই মার্স মঙ্গল, যখন সে বিইং সেভেন্থ লর্ড 8 নম্বর ঘরে গিয়ে বসবে, তখন সেখানে কিন্তু আত্মীয় পরিজনদের কারণে সাংসারিক অশান্তি, স্বামী কিংবা স্ত্রীর সঙ্গে বচসা, ঝামেলা ইত্যাদি দেখতে পাওয়া যাবে। পরবর্তী বিষয়, এই স্বামী কিংবা স্ত্রীর মাধ্যমে কিছু বাড়তি ব্যয়ের সম্ভাবনা, এবং তার সঙ্গে হচ্ছে গিয়ে এই স্বামী বা স্ত্রীর ক্ষেত্রে কিছু মেন্টাল ফিজিক্যাল অ্যাটাচমেন্টের অভাব, সেটা তৈরি করবে এই মঙ্গল। তাহলে দুটো ক্ষেত্রেই অষ্টমপতি, কিন্তু যখন মঙ্গল মেষ লগ্নের ক্ষেত্রে অষ্টমপতি সপ্তমে বসছে, তখন কিন্তু বিশেষ হানিকারক নয়। কিন্তু কন্যা লগ্নের ক্ষেত্রে অষ্টমপতি হয়ে যখন সপ্তমে বসছে,
তখন কিন্তু বেশ হানিকারক। মেষ লগ্নের জন্য মঙ্গল স্বয়ং লগ্নপতি, কিন্তু কন্যা লগ্নের ক্ষেত্রে মঙ্গল তীব্র মারক গ্রহ, তৃতীয় পতি এবং অষ্টম পতি, এটাই মেরে ফেলতে পারে। পরিষ্কার তানিয়া? হ্যাঁ স্যার। আর কারোর কোনো সংশয়? স্যার রবি সাপেক্ষে মাঙ্গলিক দোষটা কি কি হিসাবে ধরা হয়? ও, মানে আমরা রবিকে কি বললাম? দেহ বনা। রবি হচ্ছে আত্মার কারক গ্রহ। আমাদের লগ্ন সাপেক্ষে মঙ্গলিক রয়েছে, এটা আমরা দেখে নিলাম। যদি আমরা দেখি চন্দ্র সাপেক্ষেও সেই একই চার্টে মাঙ্গলিক, তাহলে আমরা কি বলবো? যে মাঙ্গলিক ব্যাপারটা কিন্তু সত্যি সত্যি ভাবার বিষয়। রবি সাপেক্ষেও মাঙ্গলিক, তাহলে আমরা বলবো এবার সত্যি সত্যি ভাবুন, বিষয়টা কিন্তু সিরিয়াসলি ভাবার দরকার আছে। মানে রবি সাপেক্ষে কত ঘরে বসলে তখন ধরবো যে ওটা মাঙ্গলিক? আমাদের লগ্ন চন্দ্র সাপেক্ষে যেরকম ঘর, মানে হচ্ছে গিয়ে 1 4 7 8 12। রবিরও তাই হিসাব? হ্যাঁ, প্রত্যেকেরই তাই হিসাব। আচ্ছা আচ্ছা। এবার যদি আমরা দেখি লগ্নে মঙ্গল নেই, তাহলে আমরা কিন্তু আর মাথা লাগিয়ে চন্দ্রে মঙ্গল আছে রবিতে মঙ্গল আছে সব খুঁজবো না। কিন্তু যদি দেখি লগ্নে মঙ্গল আছে, মানে লগ্ন সাপেক্ষে মাঙ্গলিক, তাহলে আমরা বাকিগুলো একবার চোখ বুলিয়ে নেব। আচ্ছা। পরিষ্কার হলো? হ্যাঁ স্যার। স্যার, হুম। স্যার বলছিলাম যে আমরা অনেক সময় চার্ট দেখি, সেখানে মঙ্গলটা দেখে মনে হয় যে যেন যেন 6 হাউসে রয়েছে বা 7 হাউসে রয়েছে। তো ভাব সন্ধিতে শিফট হয়ে 7 হাউসে চলে আসছে, তো সেক্ষেত্রে কি মাঙ্গলিক? আমাদের ছক বিচারটা সবসময় মাঙ্গলিক, সরি, ভাব সাপেক্ষে করা উচিত। যখনই আমরা করছি, সেটা আমাদের ভাবে শিফট হয়েছে কিনা সেটা দেখে নিতে হবে। আমি যেদিনকে হচ্ছে গিয়ে প্রথম বিচার সম্পর্কে পড়িয়েছিলাম, সেই সময় হচ্ছে গিয়ে আমি অ্যারো দিয়ে ভাবে শিফট কিভাবে ধরা হয় সেটা হচ্ছে গিয়ে দেখিয়েছিলাম। আমার মনে হয় খেয়াল আছে যে কোনো একটা গ্রহ তার হ্যাঁ যদি স্যার। বেশি থাকে, তাহলে সেই গ্রহকে যখন ছকে দেখবো, তখন একটা জাস্ট অ্যারো দিয়ে দেবো। যে রবি হয়তো আমার মনে হচ্ছে ভাব সাপেক্ষে দ্বিতীয় গেছে বা অষ্টম থেকে নবমে চলে গেছে, তাহলে আমি রাশি চেঞ্জ করব না, আমি একটা অ্যারো দিয়ে দেবো। ঠিক আছে স্যার, তাহলে ওটাকে কনসিডারেশন করা যাবে। তো হয়তো, কারণ ভাবে রাশি হচ্ছে গিয়ে গ্রহদের গুণাবলীকে দেবে। গ্রহরা তারা কেমন আছে, রবি তার তুঙ্গ ক্ষেত্রে আছে, কিন্তু কোন ভাবে? এখানে আমি দেখছি 8 নম্বর ভাবে, কিন্তু আলটিমেটলি রবিটা শিফট করছে 9 নম্বর ভাবে। তাহলে এই ক্ষেত্রে রবি তুঙ্গ, কিন্তু ফল দেবে 9 নম্বর ভাবের। অষ্টম রাশিতে আছে, কিন্তু ভাবে কোথায়? নবমে। তাহলে সে পিতা, ধর্ম, জ্ঞান, উচ্চ বিদ্যা, বংশ, এই সমস্ত জায়গায় প্রভাব বিস্তার করবে। থ্যাংক ইউ স্যার। তার দ্বিতীয় মঙ্গলকেও তো মাঙ্গলিক ধরবো তাই তো? সময় দরকার নেই। আচ্ছা, মানে কোন কোন পরিস্থিতিতে ওটা বুঝবো কিভাবে মানে? এইটা একটা কঠিন প্রশ্ন। জ্যোতিষ শাস্ত্রটা তো পুরোটাই অ্যাপ্লাইড, এবং অবস্থান, স্থান, কাল, পাত্র ইত্যাদি সাপেক্ষে প্রেডিকশনের ধারা পরিবর্তিত হয়। এবং এই শাস্ত্রকে যতই লোকে বিজ্ঞান বিজ্ঞান বলে চিৎকার করুক, এখানে আমাদের ইনটিউশন, এটা একটা ভীষণ এফেক্টিভ রেজাল্ট দেয়। তাহলে এইবার হচ্ছে কি, আমি ধরে নিচ্ছি তোমার কর্কট লগ্ন। স্যার একটা বলি, যেমন মিথুন লগ্নে কর্কটে মঙ্গল আর সিংহ রাশি, তা তাহলে মিথুন লগ্ন, এক্ষেত্রে এক মিনিট। মিথুন লগ্ন, সিংহ রাশি,
আর কর্কটে মঙ্গল। মিথুন লগ্ন, সিংহ রাশি, কর্কটে মঙ্গল। তাহলে মিথুন লগ্ন সাপেক্ষে মঙ্গল হচ্ছে হুম একাদশ, তাহলে একাদশপতি দ্বিতীয় এসে উপস্থিত হয়েছে। হুম এবার আমাকে লক্ষ্য রাখতে হবে, আমি দেখব যে এই মানুষটার ক্ষেত্রে 7 নম্বর ঘরের অধিপতি বৃহস্পতি কেমন আছে। দ্বিতীয় মঙ্গল থাকলে কি হবে? বাক্যে উগ্রতা আসবে, তার মাথা হুম গরম হওয়ার টেন্ডেন্সি থাকবে, তার হুম কথাবার্তার মধ্যে রাফনেস থাকবে। কথার হুম কারণে শত্রু, আপনার শত্রুর সঙ্গে কথা, মানে ষষ্ঠপতি মানে হচ্ছে শত্রু, তার সঙ্গে কথা, অথবা এইখান থেকে হচ্ছে গিয়ে কথার কারণে শত্রুতা বৃদ্ধি, এই দুটো বিষয় এখানে সৃষ্টি হতে পারে। হুম। সপ্তমপতি বৃহস্পতি বক্রী এই বৃশ্চিকে রয়েছে। সপ্তমপতি সে হচ্ছে গিয়ে বৃহস্পতি বক্রী হয়ে বৃশ্চিকে রয়েছে। এইবার কিন্তু এই মানুষটার এই মঙ্গলকে আমরা কনসিডার করব, কারণ সপ্তম ভাবের সঙ্গে এই কানেক্টেড হয়ে গেল। এবার আমরা একে হুম কনসিডার করি যে তৃতীয় মঙ্গল রয়েছে উগ্র কথরের জন্য। বৃহস্পতি যদি এখানেই থাকতো, বৃহস্পতি যদি এখানেও থাকতো, তুঙ্গ হয়ে থাকতো, হলো আমরা অত চাপ নিতাম না। কিন্তু বৃহস্পতি যখন 6th হাউসে এসছে, তখন সে 6th হাউসে থেকে সপ্তমপতি আমার শত্রু, সপ্তমপতি বৃহস্পতি তিনি আমার শত্রু ভাবে গেছেন, মানে তার মধ্যে আমার শত্রুতা সৃষ্টি হয়েছে, তার কারণে আমার উগ্র বাক্য ব্যয় হচ্ছে, অথবা আমার সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার কারণে তিনি উগ্র বাক্য ব্যয় আমার প্রতি করছেন। হুম। ফলে এখানে নেগেটিভিটি তৈরি হলো, বুঝতে পারলাম? হ্যাঁ স্যার, বুঝতে তবে এই পেরেছি। জায়গাটাতে খেয়াল রাখতে হবে যে মরে যাওয়া মানে স্বামী মরে যাবে, স্বামী ইয়ে হয়ে যাবে, এরকম ব্যাপার স্যাপার কিন্তু নয়। এমনি স্যার, স্বামী মরে যাওয়ার আর কি কম্বিনেশন কিরকম হতে পারে এই মাঙ্গলিকের? মাঙ্গলিকের জন্য স্বামী মরে যায়, ও আচ্ছা। স্বামী মরে যাওয়ার জন্য অনেক রকম কম্বিনেশন হতে পারে। যেমন সপ্তমপতি ষষ্ঠে রয়েছে, আহ এরপরে সপ্তমপতি নক্ষত্রটা আমাকে দেখতে হবে। ধরা গেল এখানে বৃহস্পতি রয়েছে অনুরাধা নক্ষত্রে, সেই শনি দ্বাদশে গিয়ে অবস্থান করে রয়েছে, এর সঙ্গে সঙ্গে ভদ্রলোক বা ভদ্রমহিলা মাঙ্গলিক রয়েছেন, কেতু, রবি, এরা কাট ইন্ডিকেট করে বিচ্ছিন্নতা, বিচ্ছেদ। তাহলে কেতু হচ্ছে গিয়ে মঙ্গলের সঙ্গে ডিরেক্ট সম্পর্ক করেছে। এই মানুষটার ক্ষেত্রে যদি এখানে শনি থাকে, এখানে হচ্ছে গিয়ে বৃহস্পতি 17 নম্বর নক্ষত্রে থাকে, এবার এইখানে হচ্ছে কেতু থাকে, মঙ্গল কেতু, শনির সঙ্গে একটা রবি, এরকম কম্বিনেশন থাকে। এইসব ক্ষেত্রে আর কি সমস্যাটা বাড়তে দেখতে পাওয়া যায়। আচ্ছা, অর্থ থ্যাংক ইউ একটা স্যার। ভালো ইয়ে দিয়েছে, D9টাও দেখা দরকার, অবশ্যই D9টাও দেখা দরকার। তো এত কিছু না থেকেও শুধুমাত্র লগ্নপতি, আমি এরকম দেখেছি যে এই মিথুন লগ্ন, দেবগুরু বৃহস্পতি, তিনি, দেবগুরু বৃহস্পতি সপ্তমপতি সপ্তমের অষ্টমে রয়েছে, বৃহস্পতি শুধু দ্বাদশে রয়েছে, তাতেও মারা গিয়েছে, এটা আমরা দেখতে পাই।
ঠিক আছে, প্রচুর কম্বিনেশন আমরা পাবো, কিন্তু 100% অ্যাকিউরেসি দিয়ে মরেই যাবে এটা বলা একটু কঠিন আছে। আচ্ছা স্যার। হ্যাঁ, আর মাঙ্গলিক দোষ হয়ে গেলে কি আপনি কি গ্রহণ দোষও আজকে বলবেন না? গ্রহণ দোষটা কি অন্য বলবো, সেমিস্টারে আছে। না গ্রহণ দোষ আজকেই বলবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যদি যদি স্যার, গ্রহণযোগ আমাদের পড়ার মধ্যে থাকে, আমাদের কি, আমাদের আজকেই দোষ। স্যার এই মঙ্গল তো নিচস্থ হয়ে আছে, আবার দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি পড়ছে, তো এখানে তো অনেকটা মানে মঙ্গল দুর্বল। মঙ্গল দুর্বল তো। কিন্তু স্যার দুর্বল হলে বলবো, কি হবে, নিজভঙ্গ রাজ্য এখানে হবে তো। বৃহস্পতির দৃষ্টি রয়েছে ফলে এখানে একটা স্ট্রেংথ পেয়েছে মঙ্গল, কিন্তু মঙ্গল দুর্বল হলেও সে হচ্ছে গিয়ে কিছু অশান্তি সৃষ্টি করবে, এ বিষয়ে কোনো সংশয় নেই। আচ্ছা। স্যার নিচস্থ প্ল্যানেটের সাথে উচ্চস্থ প্ল্যানেট থাকলে তো নিজভঙ্গ রাজ্য হবে। এখানে উচ্চস্থ প্ল্যানেট নেই তো। ও, বৃহস্পতিকে পরের বারায় পাঠিয়ে দিচ্ছি। ঠিক, হ্যাঁ। নিজস্থ প্ল্যানেটের সঙ্গে নিজভঙ্গ রাজ্য ঘর অনেকগুলো ইয়ে আছে। যেমন এই ঘরটাতে মঙ্গল নিচস্থ হয়েছে, এই ঘরের অধিপতি সে যদি উচ্চস্থ হয়, এটা একটু নোট করে নিন। এই ঘরের অধিপতি যদি উচ্চস্থ হয়, মানে চন্দ্র যদি উচ্চস্থ হয়ে বৃষে অবস্থান করে, তাহলে নিজভঙ্গ রাজ্য হবে। যদি এই ঘরে বৃহস্পতি উচ্চস্থ হয়, তাহলে সেটা নিজভঙ্গ রাজ্য হবে। আবার যদি কোনো গ্রহ সে হচ্ছে কি উচ্চক্ষেত্রস্থ হয়ে এর উপরে দৃষ্টি দেয়, তাহলেও সেটা নিজভঙ্গ রাজ্য হবে। অনেক সময় দেখা যায় এখানে মঙ্গল রয়েছে, সপ্তমে বৃহস্পতি, সে নিচস্থ হয়ে রয়েছে, সেই ক্ষেত্রেও দুটো গ্রহের সমসপ্তম দৃষ্টিতে নিজভঙ্গ হয়। আর স্যার ওই যে ঘরে বসে থাকবে ওই ঘরের অধিপতি দৃষ্টি থাকলেও তো হবে। হ্যাঁ, স্যার, শুভ গ্রহের প্রভাব মাঙ্গলিক দোষ খণ্ডনে কিভাবে কাজ করে একটু বলবেন? হ্যাঁ, সেটা আমরা একটুখানি বলছি। একটা সেকেন্ড।
যদি কোনো সময় শুভ গ্রহের দৃষ্টি থাকে, এই ক্ষেত্রে আমরা এটাকে বলবো যে রেজাল্টটা বেনিফিশিয়াল হয়েছে। যেমন হচ্ছে গিয়ে এইখানে মঙ্গলের সঙ্গে বৃহস্পতি কানেক্টেড হয়েছে, তাহলে এখানে মোটামুটি আমরা বলতে পারি যে বৃহস্পতির ইম্প্যাক্টের জন্য রেজাল্টটা পজিটিভ। ব্যাপারটাকে দেখিয়ে দিচ্ছি। ধরে নিচ্ছে এইখানটাতে মঙ্গল রয়েছে, দেবগুরু বৃহস্পতি এইখানটায় রয়েছে, এখানে থাকতে পারে বৃহস্পতি। এবার এই সক্ষেত্রে বৃহস্পতি তার দৃষ্টিতে সপ্তমপতি, সপ্তমপতি, সপ্তমের চতুর্থে, তার দৃষ্টি মঙ্গলের উপর। এই ক্ষেত্রে কিন্তু মাঙ্গলিক দোষ ইনঅ্যাক্টিভ হয়ে গেল, এই ক্ষেত্রে মাঙ্গলিক দোষের প্রভাব কমলো। আবার যদি এই বৃহস্পতি এইখানে নিচস্থ হয়, তাহলে কিন্তু সেই রেজাল্ট পাওয়া যাবে না। আবার এই বৃহস্পতি যদি 6 হাউসে থাকে, তাহলেও সেই রেজাল্ট পাওয়া যাবে না। বৃহস্পতি যদি এইখানে থাকে, তাহলে সপ্তমপতি সপ্তমের অষ্টমে, সপ্তমপতি সপ্তমের অষ্টমে মঙ্গল যুক্ত হয়ে অবস্থান করে রয়েছে, মাঙ্গলিক দোষের প্রভাব ডিস্টার্ব হবে, মাঙ্গলিকের ইম্প্যাক্ট সেটা নেগেটিভলি কাজ করতে দেখতে পাওয়া যাবে। যে কোনো জন্মকুণ্ডলিতে এটা একটু মাথায় রেখে দেবেন, যে কোনো জন্মকুণ্ডলিতে যদি আমরা দেখতে পাই সপ্তমপতি দ্বিতীয় রয়েছে যে কোনো, সেই মানুষের সংসারের কন্টিনিউয়েশন থাকা মুশকিল আছে। সপ্তমপতি দ্বিতীয় থাকলে সেই ক্ষেত্রে স্বামীর মৃত্যু, স্বামীর সঙ্গে বিচ্ছিন্নতা, বিচ্ছেদ ইত্যাদি দেখতে পাওয়া যাবে, এবং মোটামুটি কনফার্ম হয়ে যাবে। চ্যাট বক্সে একটা কোশ্চেন করেছি। ওই যে মাঙ্গলিক দোষ মেজরিটি চার্টে এফেক্টিভ হয় না, আর বেশ কিছু চার্টে প্রমিনেন্ট এফেক্ট দেয় নেগেটিভ কেস, আর মাঙ্গলিক দোষ কিভাবে নালিফাই হয় একটু বলবেন? তো এটাই তো আমরা বলছি। এবার হচ্ছে গিয়ে মাঙ্গলিক দোষের যে কিছু এফেক্ট আমরা বিয়ের পরে পাই, আর কিছু এফেক্ট আমরা বিয়ের আগে পাই। কিছু এফেক্ট বিয়ের পরে পাই বলতে, যেরকম হচ্ছে কি ম্যারেড লাইফে অশান্তি, ঝামেলা, কারণে অকারণে অস্বস্তি, এগুলো আমরা বিয়ের পরে পাচ্ছি। আর বিয়ের আগে প্রচন্ড জেদ, কত ঝামেলা করছে, অত্যাচার করছে, বাবা মার সঙ্গে গন্ডগোল করছে, লগ্নের দ্বিতীয় মঙ্গল কেতু, যা তা বলছে, কথাবার্তার কোনো ঠিক ঠিকানা নেই, যা বলা যায় না তাই বলে দিচ্ছে, খুশি তাই করছে। তো এরকম যদি মাঙ্গলিক দোষের ইম্প্যাক্ট হয় যেটা বিয়ের আগে, তাহলে সেটার সঙ্গে আমাদের কোনো গল্প নেই। বিয়ের পরে যে এই মঙ্গল, দেখা গেলো যে মেয়েটাকে বিয়ে করে আনলো, সেই মেয়েটার কুণ্ডলিতে, সেই মেয়েটার কুণ্ডলিতে বৃহস্পতি এই ঘাটটায় বসে আছে। কর্কটেই বসে আছে, এর মাঙ্গলিক দোষ নালিফাই হবে। এর সঙ্গে সঙ্গে সেই মেয়েটার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি যদি শুভ গ্রহ হয়, তাহলে সেই মেয়েটার মাঙ্গলিক যোগ নালিফাই হবে। এবার এর কুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি, ছেলেটার কুণ্ডলিতে, মানে যার আগে আগে আমরা যার কুণ্ডলী দেখি, তার কুণ্ডলিতে বৃহস্পতি এখানটায় বসে আছে। মানে এইবার চরম ব্যাপার হবে। এইবার এই বৃহস্পতির দৃষ্টিতে এই বৃহস্পতি অ্যাক্টিভেটেড হবে, তার ইম্প্যাক্টে এই মঙ্গলের নেগেটিভিটি জিরো হবে। মেয়েটা বদমাস ছিল বা ছেলেটা বদমাস ছিল, বিয়ে করে আনবার পরে এই কর্কটে বৃহস্পতি আলা বউকে বিয়ে করে আনবার পরে এর জীবন পাল্টে গেল, ভাগ্য পাল্টে গেল, প্রচুর টাকা পয়সা করে। তাহলে মাঙ্গলিক দোষের এখানে স্পষ্ট খণ্ডন হতে দেখতে পাওয়া গেল।
বোঝা গেল? আই থিঙ্ক মোটামুটি বোঝা গেল। তাহলে মাঙ্গলিক দোষ খণ্ডন সংক্রান্ত দুই একটা ক্লাসিক্যাল টেক্সট আমি একটুখানি শেয়ার করি। বেশি করবো না, একটা দুটোই করব। তারপরে গ্রহণটা পড়াতে হবে। বলছে যা মিত্রে চ यदा शरी लग्ने व हीव के तथा अष्टमे द्वादशे व स्पि भौम दोषो विनाशकृतः। অর্থাৎ যা মিত্রে চ यदा শৌরী লগ্নে, শৌরী মানে হচ্ছে শনিদেব। তো শনিদেব যদি লগ্ন দ্বিতীয় চতুর্থ 7 8 12 নম্বর ঘরে কানেক্টেড হন, এই ক্ষেত্রে কুণ্ডলিতে মঙ্গল দোষের ঘাটতি বা মঙ্গল দোষ নষ্ট হতে দেখতে পাওয়া যায়। এই সূত্র এফেক্টিভ নয়, মঙ্গল দোষের নেগেটিভিটি এই সূত্রে কমে না। আরো একটা সূত্র বলছে গুরু মঙ্গল সংযোগ ভৌম দোষ না বিঘ্নতে, চন্দ্র মঙ্গল সংযোগ ভৌম দোষ না বিঘ্নতে। অর্থাৎ গুরু মঙ্গল বা চন্দ্র মঙ্গল, মঙ্গল যেহেতু অগ্নিকারক গ্রহ, তার সঙ্গে চন্দ্র জলকারক গ্রহ যুক্ত হলে পরে চন্দ্র অ্যাফ্লিক্টেড হয়, কিন্তু মঙ্গলের মঙ্গলের উগ্রতা সেটা কমতে দেখতে পাওয়া যায়। ঠিক আছে? তাহলে মঙ্গলের মাঙ্গলিকত্ব চন্দ্রের উপস্থিতিতে কমে, কিন্তু চন্দ্রের উগ্রতা মঙ্গলের উপস্থিতিতে বাড়ে। আরেকটা বলছে দেবগুরু বৃহস্পতি, তার উপস্থিতি বা তার দৃষ্টি গুরু মঙ্গল সংযোগ ভৌম দোষ না বিঘতে। এখানে তোমাকে বলছে, আরেকটা শ্লোক বলছে অজে লগ্নে ব্যয়ে চাপে পাতালে বৃশ্চিকে কুজ ধূন ধূন ভৃগে কর্কিচ্ছষ্টি ভৌম দোষ না বিঘতে। মানে হচ্ছে মঙ্গল যদি সিংহ লগ্ন অবস্থান করে, মঙ্গল যদি বৃশ্চিকে অবস্থান করে, মঙ্গল যদি কর্কটে অবস্থান করে, যদি ধনুতে অবস্থান করে, সেই ক্ষেত্রে কুজদোষ হয় না। যদি মঙ্গল সিংহে লগ্নে অবস্থান করে, যদি মঙ্গল সিংহে লগ্নে অবস্থান করে, তার মানে হচ্ছে একাই যোগ কারক, রাজযোগ তৈরি হয়ে গেল। মঙ্গল যদি চতুর্থে বৃশ্চিকে অবস্থান করে, বৃশ্চিকে আছে এবং চতুর্থ ভাবে আছে, মকরে যদি মঙ্গল সপ্তম ভাবগত হয়, যদি অষ্টমে যদি মঙ্গল কর্কটে অবস্থান করে, ধনু লগ্ন মঙ্গল কর্কটে রয়েছে, সেই ক্ষেত্রে বলা হচ্ছে আহ এই মঙ্গল বা কুজ দোষ সেই ইনঅ্যাক্টিভ হয়ে যায়। আচ্ছা, আর একটা শ্লোক বলছে ন মঙ্গলি পশ্যতি যত্র জীবঃ, ন মঙ্গলি পশ্যতি যত্র জীবঃ। পশ্যতি মানে হচ্ছে দেখা, দৃষ্টি। তার মানে হচ্ছে গিয়ে যদি বৃহস্পতির মঙ্গলের উপর দৃষ্টি পড়ে, তাহলে মঙ্গল দোষ কাটে। না মঙ্গলি কেন্দ্রগতি চ চন্দ্রে, না মঙ্গলি কেন্দ্রগতি চ চন্দ্রে। অর্থাৎ চন্দ্রের কেন্দ্রে যদি মঙ্গল অবস্থান করে, তাহলে তাকে মাঙ্গলিক ধরা হবে না। না মঙ্গলি চন্দ্র ভৃগু দ্বিতীয়, ভৃগু মানে হচ্ছে শুক্র। শুক্র অ্যাকচুয়ালি ভৃগু নয়, শুক্র অ্যাকচুয়ালি বার্ধন, ভৃগুর পুত্র। তাই না মঙ্গলি চন্দ্র ভৃগু দ্বিতীয়, তার মানে শুক্র যদি দ্বিতীয় থাকে, কার দ্বিতীয়? চন্দ্রের দ্বিতীয়। না, বললাম না মঙ্গলি চন্দ্র ভৃগু দ্বিতীয়, অর্থাৎ চাঁদ এবং শুক্র যদি দ্বিতীয় অবস্থান করে, সেই ক্ষেত্রে মাঙ্গলিক দোষ থাকে না।
না মঙ্গলি কেন্দ্রগতি চ রাহু, অর্থাৎ রাহু যদি কেন্দ্রগত হয় তাহলে মঙ্গল দোষের প্রভাব কমতে দেখতে পাওয়া যায়। এরা গ্রহণযোগ্য নয় লাস্টেরটা। লাস্টেরটাতে বলছে রাহু যদি কেন্দ্রগত হয়, তার মানে ধরুন এটা লগ্ন, রাহু চতুর্থে, লগ্নে চতুর্থে সপ্তমে অথবা দশমে রয়েছে। রাহু দশমে কিছুটা পজিটিভ, কিন্তু তাতেও যে মাঙ্গলিক দোষের প্রভাব কোনো অংশে কমে, একদম কমে না। মাঙ্গলিক দোষের প্রভাব থাকেই, এবং জাতক বা জাতিকার উগ্রতা সেটা বাড়তে বাড়তে দেখতে পাওয়া যায়। অনেক সময় দশমে রাহু স্বামী কিংবা স্ত্রীর থেকে দূরত্ব সৃষ্টি করায়, জাতক বা জাতিকা অন্য জায়গায় রয়েছে, সেই বিষয়টা আমরা দেখতে পাই, কিন্তু বাকিগুলো ঠিকঠাক। তাহলে মোটামুটি এই ব্যাপারগুলো বুঝলাম, মঙ্গল সম্পর্কে মাঙ্গলিক দোষের খণ্ডন মোটামুটি একটা ধারণা এলো। পরিষ্কার মাথায় রাখবেন, শুভ গ্রহের প্রভাব মঙ্গলের নেগেটিভিটিকে কমায়, সেই ক্ষেত্রে মাঙ্গলিক দোষের খণ্ডন হচ্ছে বলে ধরা হয়। বেশিরভাগ, প্রথম পয়েন্ট, বেশিরভাগ, দ্বিতীয় পয়েন্ট, বেশিরভাগ মাঙ্গলিক দোষ ইনঅ্যাক্টিভ, মাঙ্গলিক দোষ কার্যকরী হয় না বেশিরভাগ কুণ্ডলিতে। যেখানে যেখানে খুব পাপ সমন্বয় থাকে সেখানে মাঙ্গলিক দোষকে অ্যাক্টিভ হতে দেখতে পাওয়া যায়, কিন্তু সেই সংখ্যাটা বড় কম, বড় কম। তৃতীয় পয়েন্ট হচ্ছে মাঙ্গলিক দোষ তো রয়েছে, কিন্তু মাঙ্গলিক দোষ মানেই ম্যারেড লাইফে সর্বনাশ নয়। কিছু কিছু সময় মাঙ্গলিক দোষ ম্যারেড লাইফকে ডিস্টার্ব করে, করে। কিন্তু সেইটা হচ্ছে গিয়ে একমাত্র সর্বনাশের কারণ কখনোই নয়। তাহলে মাঙ্গলিক দোষ সম্পর্কে বিস্তারিত আমরা জেনে গেলাম। পরের দিনের ক্লাসে আমরা মাঙ্গলিক দোষের একটু রেমিডি টেমিডি নিয়ে পড়াশোনা করব। আজকে আমরা এবার পড়বো গ্রহণ দোষ। গ্রহণ একটা দোষ যখন সূর্য বা চাঁদ ঢাকা পড়ে যায়। কিভাবে হয়? কিভাবে হয়? আমাদের এখানে দুটো কক্ষপথ আছে, একটা হচ্ছে সূর্যের কক্ষপথ, আর একটা হচ্ছে আহ পৃথিবীর কক্ষপথ, আর একটা হচ্ছে চন্দ্রের কক্ষপথ। তো এরকম ঘটনাটা, এইখানে হচ্ছে সূর্য রয়েছে, আর এখানে হচ্ছে গিয়ে পৃথিবী রয়েছে। পৃথিবীর উপরে চাঁদ এরকম করে ঘুরছে। এবার যখন পৃথিবী থেকে দেখছি, পৃথিবী থেকে যখন দেখছি, পৃথিবী থেকে দেখছি, পৃথিবী থেকে দেখলে দৃশ্যটা একটু আলাদা হয়ে যাবে। এটা একটু ভালো করে দেখতে হবে। যখন আমি পৃথিবী থেকে দেখছি, তখন আমার চারপাশে এই কক্ষে হচ্ছে গিয়ে চাঁদ ঘুরছে, আর এই কক্ষে হচ্ছে গিয়ে রবি ঘুরছে। আমি একটু ছোট করে রবির কক্ষটা আঁকি। এটা কিন্তু গোল, হ্যাঁ, এটা আমি একটু ভালো করে আঁকি। পৃথিবী থেকে যখন দেখা হচ্ছে, তখন এই হচ্ছে আমার পৃথিবী। এটা হচ্ছে আমার পৃথিবী, আর এখানে চাঁদটা ঘুরছে এইরকম একটা কক্ষে। পৃথিবী থেকে যখন দেখছি, সূর্য থেকে যখন দেখছি তখন কল্পনা হয়। সূর্য থেকে যখন দেখছি তখন পৃথিবী চাঁদকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই হচ্ছে সূর্যের কক্ষ, পৃথিবীর কক্ষ, এই সূর্য, আর এই হচ্ছে চাঁদ রয়েছে, আর চাঁদ এখানে এরকম করে পৃথিবী রয়েছে, পৃথিবীর চারপাশে চাঁদ ঘুরছে। সূর্যের এই নিয়ে কোনো অসুবিধা নেই, এরা একসঙ্গে একসঙ্গে ঘুরছে। পৃথিবীটাকে যখন দেখছি তখন এই চাঁদ ঘুরছে, আর এই হচ্ছে গিয়ে বাইরে পৃথিবী ঘুরছে, সূর্য ঘুরছে। তাহলে এই দুজনের মধ্যে একটা প্রপার সিঙ্ক্রোনাইজড কন্ডিশন কখনো কখনো হবে। সেই সময় কি হবে? পৃথিবী, চাঁদ এবং সূর্য একই রেখায় চলে আসবে। এটা কখন আসবে? যখন হচ্ছে গিয়ে একটুখানি বুঝুন, খুব ভালো করে বুঝতে হবে কিন্তু,
সেটা চালাকি চলবে না। এই জায়গাটাতে, এই রেখাতে, এই জায়গাটাতে যখন সূর্য, পৃথিবী তো আছেই, এই রেখা বরাবর সূর্য এবং চাঁদ চলছে। তার মানে এইখানে হচ্ছে গিয়ে চাঁদ থাকবে, আর এইখানে হচ্ছে সূর্য থাকবে, তখন এরা একই লাইনে থাকবে। এই ঘটনাটাকে আমরা বলি গ্রহণ। আর এই যে রেখাটা, এই যে সূর্য এবং পৃথিবীর যে দুটো ইন্টারসেকশন পয়েন্ট, এরা ক্রমাগত চেঞ্জ হয়। কারণ পৃথিবীতে ঘুরছে, করতে করতে ঘুরছে 666 ডিগ্রি কোণ করে, আর ওদিকে চন্দ্রের কক্ষপথ সেও কোণ করে আছে। এই দুটো কক্ষপথ এবং সূর্যের আপেক্ষিক গতি, মানে সবসময় এই তলটা চেঞ্জ হয়, এই জায়গাটা চেঞ্জ হয়। এবং এই যে বিন্দুটা, এটা পৃথিবীর চারপাশে ঘুরতে সময় লাগে 18 বছর। তাকে আমরা নাম দিই রাহু। আর এপাশের যে বিন্দুটা, তাকে আমরা নাম দিই কেতু। তাহলে এই যে রাহু কেতু, চন্দ্র সূর্য, এরা যখন এক লাইনে আসবে, তখন হচ্ছে গ্রহণ হয়। তাহলে যখন রাহু কেতু এবং চন্দ্র সূর্য এরা এক লাইনে থাকবে, তখন হচ্ছে গিয়ে গ্রহণটা আসবে। চন্দ্র সূর্য বহুবার এক লাইনে থাকবে, চন্দ্র সূর্যকে আমরা বহুবার এক লাইনে দেখতে পারবো। কিন্তু সেই সময় পৃথিবী এক লাইনে আসবে না। পৃথিবী কখন এক লাইনে আসবে? পৃথিবী কখন এক লাইনে আসবে? যখন হচ্ছে গিয়ে রাহু কেতু সূর্য চন্দ্র এরা কানেক্টেড হবে। পৃথিবী চন্দ্রের সঙ্গে এক লাইনে আসছে, পৃথিবী সূর্যের সঙ্গে এক লাইনে আসছে, তো এগুলো থাকবে। কিন্তু তিনজনই এক লাইনে কখন আসবে? যখন চন্দ্র সূর্য রাহু কেতু এক জায়গায় থাকবে। তাহলে আমরা একটু রাহুটাকে লিখে ফেলি। তাহলে ইনি হচ্ছে রাহু। তাহলে রাহু কেতু পেয়ে গেছি। এবার দুটো অপশন হতে পারে, এটা সূর্য, এখানে চন্দ্র। মানে সূর্য, তার সঙ্গে চন্দ্র, এই সূর্যের অপোজিশনে চন্দ্র আছে। আপনাদের সবসময় ক্যালকুলেশনটা ধরে নিতে হবে যে পেটের মধ্যে পৃথিবী আছে, পৃথিবী এইখানটা আছে। তাহলে পৃথিবীর একদিকে সূর্য আর একদিকে চন্দ্র, মানে এই ডেটটা হচ্ছে পূর্ণিমা। এখানে রাহু কেতু যদি চলে আসে, তাহলে এই দিনকে চন্দ্রগ্রহণ হবে। তাহলে চন্দ্র রাহু যুক্ত গ্রহণে সূর্য কেতু যুক্ত, এটা হচ্ছে সূর্যগ্রহণ। সরি, চন্দ্রগ্রহণ উল্টোও হতে পারে। সূর্যের সঙ্গে রাহু, চন্দ্রের সঙ্গে কেতু, দুটোর রেজাল্ট আলাদা, কিন্তু সেটাও গ্রহণ। আর যখন অপোজিশনে থাকবে, সেটা হচ্ছে চন্দ্রগ্রহণ। আর যখন একই দিকে থাকবে, একই লাইনে থাকবে, তখন সেটা হচ্ছে গিয়ে সূর্যগ্রহণ। এবার রেজাল্ট কি হবে? রেজাল্ট হচ্ছে গিয়ে, ধরে নিচ্ছি চন্দ্র কেতু যুক্ত হয়ে আছে, চন্দ্র কেতু যুক্ত, অন্তর্মুখী মানসিকতা, তার সঙ্গে রবি সমসপ্তমে আছে, অমাবস্যা, রবি চন্দ্র কেতু কানেক্টেড হচ্ছে, বা রবি চন্দ্র রাহু কানেক্টেড হচ্ছে। প্রচন্ড অতৃপ্তি, প্রচন্ড উগ্র, প্রচন্ড নিজেকে প্রকাশ করবার চেষ্টা, সমস্ত জায়গাতে আমি জিতবই, এই মেন্টালিটি নিয়ে এগোবার মানসিকতা। তাহলে প্রতি মুহূর্তে জগতের সঙ্গে যুদ্ধ। একাদশপতি ভালো থাকলে প্রচুর সাকসেস। যদি একাদশপতি ভালো না থাকে, লগ্ন যদি দুর্বল থাকে, তাহলে জীবনে দাঁড়াতে পারবে না।
রবি কেতু চন্দ্র যদি কানেক্টেড হয়, রবি চন্দ্র কেতু অমাবস্যায় কেতু যুক্ত, চন্দ্র অমাবস্যায় কেতু যুক্ত সূর্যগ্রহণ হচ্ছে, ভয়ঙ্কর স্ট্রং। সে যে তান্ত্রিক হবে, সেই তান্ত্রিকের আহ তার যে ক্রিয়া, সেই ক্রিয়াতে অসাধ্য সাধন হতে পারে। তার সঙ্গে সঙ্গে যদি শনি একটু পাওয়ারফুল থাকে, দেখতে হবে না সাংঘাতিক রেজাল্ট। আবার যদি উল্টোটা থাকে, রবি রাহু যুক্ত, চন্দ্র কেতু যুক্ত, রবি চন্দ্র বিপরীত মুখে আছে, আমরা ধরে নিচ্ছি চন্দ্র এই অবস্থায় আছে, পূর্ণিমা, চন্দ্র পাওয়ারফুল, তার সঙ্গে রাহু কানেক্ট করেছে, উল্টো দিকে রবি, ইগোর জন্য সবকিছু নষ্ট। যেটা হওয়া উচিত ছিল কিচ্ছু করতে পারলো না, রেজাল্ট হচ্ছে, কারণ হচ্ছে শুধুমাত্র ইগো, মানসিক দুশ্চিন্তা, মানসিক অস্থিরতা, নেগেটিভিটি ভর্তি হয়ে রয়েছে, শুধুমাত্র ইগো ইগো ইগো, কিছু করতে পারছে না, প্রচন্ড অতৃপ্তি, জিরো কনসেন্ট্রেশন, কাজের কাজ কিচ্ছু হচ্ছে না। এইটা হচ্ছে গ্রহণযোগ। আপনারা রবির কারকতা, রাহুর কারকতা, চন্দ্রের কারকতা, কেতুর কারকতা করে নিলেই গ্রহণযোগের অবস্থা বা গ্রহণযোগের রেজাল্ট ক্লিয়ার। গ্রহণযোগ হচ্ছে অন্যান্য যোগের মতোই সিম্পল একটা যোগ, কিন্তু এইখানে যখন রাহু কেতু বা সূর্য কেতু কানেক্টেড হয়, তখন কেতু কিছু কিছু জিনিস থেকে জাতককে বিচ্ছিন্ন করে দেয়, কেতু কিছু কিছু জিনিস থেকে জাতককে দূর করিয়ে দেয়। এই যখনই দূর করিয়ে দিচ্ছে, তখন কিন্তু আলটিমেটলি সেখানে রেজাল্ট আসছে না, গন্ডগোল হয়ে যাবে। সেটাকে আমরা নেগেটিভ যোগ হিসেবে ট্রিট করবো, সেটাকে আমরা ঘাতক যোগ হিসেবে ট্রিট করবো। পরিষ্কার হলো? তাহলে এই নেগেটিভ যোগগুলো সম্পর্কে আমরা মোটামুটি আজকে কমপ্লিট করলাম। তো আজকের পড়াশোনাটা একটু কঠিন পড়াশোনা হয়ে গেছে। সে পড়াশোনা কঠিন হোক, পড়াশোনা কঠিন হওয়াই ভালো। সব যদি বাচ্চাদের মতন সহজ সহজ হয়, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা, আপনাদের এরপরে একটা আম, পরীক্ষা হবে মোটামুটি ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারিতে। আমাদের তো এদিকে শেষের দিকে এগিয়ে এসেছি আমরা। স্যার জানুয়ারিতেই নেবেন, কারণ ওই আপনার জানুয়ারিতে, হ্যাঁ, সিলেবাসে 1 2 3 এইগুলো একটু আর একবার মানে আপনি বুঝিয়ে দেবেন, কিছুই বুঝতে পারছি না। 1 2 14। আপনারা একটা কাজ করবেন, আপনারা হ্যাঁ। হচ্ছে কি, আমি একটা লিংক দিয়ে দেবো, আপনারা বুধবারের ক্লাসেও যারা সময় পাবেন জয়েন করবেন, কারণ এবার থ্যাংক তো ইউ স্যার। প্র্যাকটিসের টাইম চলে এসছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। চার্টটা দেখলে পরে না ব্যাপারগুলো ক্লিয়ার হবে, চুপ করে বসে থাকলেও মাথায় আপনা আপনি কিছু আচ্ছা, ঢুকবে না। ঠিক আছে। ওকে স্যার। স্যার আমিও বলছিলাম জানুয়ারিতে নিলেই ভালো হয়, এবার ডিসেম্বরে যদি ঘটনাটা ওই। হচ্ছে, আমাদের একটা ওয়ার্কশপ, একটা কনফারেন্সের চিন্তা ভাবনা করা হচ্ছে। যদি আমাদের কনফারেন্সটা জানুয়ারিতে হয়, এই ক্ষেত্রে আমাদের কিন্তু কনফারেন্সের আগে পরীক্ষা নিয়ে রেজাল্ট পাবলিশ করতে হবে, কারণ কনফারেন্সে তো আপনার সার্টিফিকেট দেওয়া হবে। বুঝতে পারবেন তো? এবার কনফারেন্সের ডেটটা কবে পাবো, এই ব্যাপারটাতে আমাদের হচ্ছে গিয়ে দু একজনকে একটু অ্যাক্টিভলি ব্যাপারটা দেখতে হবে। ক্যান্টনমেন্টের কাছাকাছি যারা থাকে বা ক্যান্টনমেন্টে যাদের পক্ষে অ্যাক্সেস করা পসিবল, তাদের দু একটা হলে একটু যেতে হবে। তো যদি কারোর পক্ষে সম্ভব হয় যে যারা ক্যান্টনমেন্টের ধারে কাছে থাকেন, তাদেরকে একটুখানি ওই একটা হল সিলেক্ট করতে হবে। দুটো হল আমরা সিলেক্ট করেছি, মিউনিসিপ্যালিটি হল। তো সেইটাকে হচ্ছে গিয়ে ফিক্স করতে হবে। সার্টিফিকেটটা কি যারা 241-এর এপ্রিল মাসে পরীক্ষা দিয়েছিল শুধু তারা পাবেন, না যারা আগস্ট সবাই মাসে? পাবে। এতদিন পর্যন্ত যা সার্টিফিকেট ডিউ আছে সেগুলো তো দিতে হবে। তো সেটার জন্য একটা কনফারেন্স করতে হবে, কনফারেন্স করে সেগুলোকে দিতে হবে, কারণ এটা তো আপনাদের একটা বিশেষ মুহূর্ত জীবনের, যে আপনারা সার্টিফিকেটটা পাচ্ছেন। সেই সার্টিফিকেটটা মানে উম, আপনাদের টিচার হোক মেন্টার হোক, কেউ সার্টিফিকেটটা আপনাদেরকে ধরিয়ে দিচ্ছে। তো এই যে গুরুর থেকে নেওয়া এই দৃশ্যটা, এইটা আপনাদের জীবনে একটা স্মৃতি হয়ে থাকবে।
তো সেই স্মৃতিটাকে একটু ঠিকঠাক করে করবার জন্য আমাদের তো একটা হল চাই। তো হুম। সেই হলটা বুকিং এর ডেট অনুযায়ী আমাদের পরীক্ষাটা নিতে হবে। পরীক্ষা নিয়ে চিন্তা করবেন না, যদি একটা আধটা সিলেবাস বাকি থাকে, পরীক্ষায় সবাই পাস, যদি একটা আধটা সিলেবাস বাকি থাকে পরে করিয়ে দেবো, সমস্যা কি? আসলে আসলে পরীক্ষার জন্য না, আমার যদি ইন্টারভিউ, এসএসসির ইন্টারভিউটা যদি আসে সেইটা নিয়ে ভাবনা মানে কোনো ওটা তো অসুবিধা নেই। ডিসেম্বরে। যদি পরীক্ষা দিতে না পারেন কোনে পরীক্ষা দেবেন? কিছু না কিছু ওই স্যার, ডেট কিছু না ম্যাচ কিছু হলে তবে। প্রোগ্রামে দেখুন, প্রোগ্রামে অ্যাটেন্ড করা, ওই সার্টিফিকেট নিয়ে মেইনলি হচ্ছে গিয়ে, সার্টিফিকেটের থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে ফটো তুলে রাখা। এরকম বহুবার হয়েছে যে আমরা সার্টিফিকেটটা দিতে পারিনি, আমরা ফটো তুলে দিয়েছি, ফটো দেওয়ার পরে পরবর্তীকালে সার্টিফিকেটটা দিয়েছি, এরকম বহু হয়েছে, বহু। ওকে, ওকে, ঠিক আছে। ঠিক আছে। বলছি স্যার, বলবো? হ্যাঁ, নিশ্চয়ই বলবেন। বলছি যে সিলেবাসের 1, 2, 3, 6, 13, 14, 15, 16, 18 আর 23 এইগুলো একটু আলোচনা করে দেবেন। হ্যাঁ, এটা এটা কিন্তু পুরো সিলেবাসটাই হয়ে গেল। হ্যাঁ। এইগুলো কিছুতেই স্যার বুঝতে পারছি না, হ্যাঁ, জটিল আমাদের লাগছে। এগুলো সব বুঝতে পারবেন, লেগে থাকুন, প্রত্যেকটা আচ্ছা, বুঝতে পারবেন। ঠিক আছে স্যার। তাহলে বুধবারের ক্লাসগুলোতে কি চুপচাপ বসে থাকার জন্য তো অনুমতি আপনি দিচ্ছেন? বুধবার দিনের ক্লাসে আপনার দরকার হয় তো আপনি মিসটা করবেন, সমস্যা তো কিছু নেই। মানে একই সিলেবাস? সিলেবাস একই, ওরা একটু এগিয়ে। ও, আর ইতিমধ্যে আমাদের একটু পড়াশোনাটাও হালকা হালকা করে বাড়াতে হবে। হ্যাঁ, আর জটিল হয়ে যতদিন যাচ্ছে। হুম, যতদিন হুম। শেষ না হচ্ছে ততদিন আছি, কোনো চিন্তা নেই। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, হুম, শিখতে পারবেন, সমস্যা নেই। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, শুভরাত্রি। হ্যাঁ, হ্যাঁ স্যার, শুভরাত্রি। গুড শুভরাত্রি। নাইট।